আমরা আলোচনা করছি সেকশন 124। এখানে বলা আছে পেনাল্টি ফর ফেলিওর টু ফাইল রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে ফেলিওরে কি পেনাল্টি হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ সেকশন। এর আগে আমরা যেটা দেখলাম 123, এটা এত গুরুত্বপূর্ণ না। রেকর্ড মেনটেন না করলে কি জরিমানা হতে পারে এ বিষয়টা দেখলাম, কিন্তু রিটার্ন ফাইল না করলে কি হতে পারে এটা যদি আমরা দেখি সেকশন 124 এ এখানে কি বলা আছে। ওয়ানে বলা আছে, সাবসেকশন ওয়ানে, হোয়ার এনি পারসন হ্যাজ উইদাউট রিজনেবল কজ, কোনো রিজনেবল কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি ফেল টু ফাইল এ রিটার্ন অফ ইনকাম, কোনো রিটার্ন ফাইল করতে ব্যর্থ হন, বাই অর under section 75, 77, 89, 91 or 93, যে কোনো সেকশন, যে সেকশনের অধীনে রিটার্ন ফাইল করার কথা, the deputy commissioner of taxes may impose upon such person a penalty amounting to 10% of tax at 10% imposed on last assessed income, লাস্ট assessed income এর উপরে যে ট্যাক্সটা ইম্পোজ হয়েছিল এটার 10% subject to a minimum of টাকা 1000, 1000 টাকা মিনিমাম হতে পারে এখানে। and in the case of a continuing default, যদি এই ডিফল্টটা কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে a further penalty of টাকা 50 every day during which the default continues, যতদিন এই ডিফল্ট কন্টিনিউ করবে ততদিন ডেইলি 50 টাকা করে জরিমানা হবে। এখানে প্রোভাইডেড দ্যাট বলা আছে, in the case of an assessee being an individual whose income was not assessed previously 5000 টাকা, provided that such penalty shall not exceed, ওই যে পেনাল্টিটা করা হবে সাবসেকশন 1 এ যে পেনাল্টির কথা বলা আছে এটা এ আর বি কে অতিক্রম করতে পারবে না। যে in the case of an assessee being an individual, যদি কোনো ইন্ডিভিজুয়াল assessee উনি হয়ে থাকেন whose income was not assessed previously, যার ইনকাম আগে অ্যাসেস করা হয়নি 5000 টাকা, তাহলে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম 5000 টাকা করতে পারবেন। এবং 50 টাকা করে আপনার যদি করতে থাকেন ম্যাক্সিমাম 5000 টাকা করতে পারবেন। আগে 1000 টাকা করলে আরো 50 টাকা করে 4000 টাকা, টোটাল 5000 টাকা করতে পারবেন, এর বেশি পারবেন না। ইন দ্য কেস অফ এন এসএসসি বিং অ্যান ইন্ডিভিজুয়াল, কোন ইন্ডিভিজুয়াল এসএসসি যদি ক্ষেত্রে হুজ ইনকাম ওয়াজ অ্যাসেসড প্রিভিয়াসলি, যার ইনকাম আগে অ্যাসেস করা হয়েছে, 50% of the tax payable on the last assessed income, লাস্ট যে অ্যাসেসড ইনকাম আছে ওই অ্যাসেসড ইনকামে ট্যাক্সে যেটা পেয়েবল ছিল এটার 50%, মানে অর্ধেক, ওর টাকা 1000, whichever is higher, যেটা বেশি। তাহলে আপনার যদি আগে অ্যাসেসমেন্ট না হয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম 5000 সেকশন 124 এ। আর যদি অ্যাসেস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে 50% হবে লাস্ট অ্যাসেসড ইনকামের, অথবা টাকা 1000 এর মধ্যে যেটি বেশি, এটা করতে হবে। ক্লিয়ার কিনা? সেকশন 124 এর জরিমানা নিয়ে অনেক কোয়েশন আসে, অনেক অ্যাসেসমেন্ট পাওয়া যায়, আর পেনাল্টি অ্যাসেসমেন্ট করা হয়েছে কিংবা অর্ডার দেওয়া হয়েছে পেনাল্টির, যেটা এখানে যে প্রভিশন গুলা বলা আছে সেকশন 124(1) এর এ এবং বি তে, এগুলার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে।
কিন্তু এখানে একটা বার দেয়া আছে, ম্যাক্সিমাম আপনি কত করতে পারবেন জরিমানা। ক্লিয়ার কিনা এটা? জরিমানার বিষয়টা ক্লিয়ার কিনা? স্যার একটু প্রথম ওয়ানটার একবার একটু বলবেন, ওয়ানের যে ইয়েটা ক্লজটা ছিল, এটা কি আচ্ছা, 1000 টাকা অথবা হচ্ছে 50 ওয়ানে টাকা পার বলা ডে? আছে আপনি যদি রিটার্ন দিতে ব্যর্থ হন, ঠিক আছে, রিটার্ন ফাইল করতে আপনাকে নোটিশ করেছে, আপনি ফাইল করেননি, একটা ডেট দিয়েছে নোটিশে এত তারিখের মধ্যে ফাইল করবেন, করেননি, না করলে আপনাকে আগের লাস্ট অ্যাসেসড যে ইনকাম আছে, যে ট্যাক্স আছে ওইটা 10% করবে প্রথমেই, আপনাকে জরিমানা প্রথমে লাস্ট অ্যাসেসড ইনকামের উপরে যে ট্যাক্সটা আছে, যেটা মিনিমাম 1000 টাকা হতে হবে। এটা হচ্ছে প্রথম আপনাকে জরিমানা করলো। এখন দেখা গেল যে আপনি ভাবলেন যে 1000 টাকা জরিমানা হয়েছে, কি অসুবিধা, দিয়ে দেবো না, আমি রিটার্ন দেবো না। তো এখন যদি এটা কন্টিনিউ করে, তখন আপনাকে প্রত্যেক দিন 50 টাকা করে জরিমানা করবে। ক্লিয়ার কিনা এটুকু? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন তো এটা তো পুরো আপনার এগেনস্টে গেল, যে তাহলে প্রতিদিন 50 টাকা করে জরিমানা করলে, হ্যাঁ, 365 দিন হলে তো আপনার 200 দিন হলেও তো অনেক টাকা হয়ে যাবে। 200 দিন যদি 50 টাকা করে হয়, তাহলে তো আপনার 10,000 টাকা হয়ে যায়। তবে এখানে বলা আছে যে না, প্রোভাইডেড দ্যাট বলে বলেছে আপনি যদি একজন ব্যক্তি করদাতা হন আর আপনার যদি আগে কোনো অ্যাসেসমেন্ট না থাকে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 5,000 টাকা করতে পারবে আপনাকে জরিমানা, 10,000 করতে পারবে না। মানে 3-4 মাস গেলেই তো 10,000 12,000 টাকা জরিমানা হয়ে যায়, 50 টাকা করে হলে জরিমানা ডেইলি, এভরিডে। কিন্তু আপনার যদি আগে অ্যাসেসমেন্ট না হয়, তাহলে আপনাকে 5,000 করতে পারবে জরিমানা। আর যদি অ্যাসেসমেন্ট থাকে আপনার, তাহলে ওই লাস্ট যে অ্যাসেসমেন্ট ছিল, ট্যাক্স ছিল, ওইটার 50%, আর অথবা 1,000 টাকা যেটা বেশি, এর উপরে করতে পারবে না। ক্লিয়ার কিনা? কোম্পানি হলে আবার ওয়ানটাই প্রযোজ্য। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এ আর বিটা একটু দেখতে হবে জরিমানা করার সময়। যদি না দেখেন ডিসিটি, তাহলে এখানে উনি সঠিক ইয়ে করলেন না। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমাদের কোনো যদি জরিমানা হয়ে থাকে, তাহলে আমরা দেখতে হবে যে এখানে জরিমানার ইয়েটা কি আছে, জরিমানার ক্ষেত্রে কিভাবে জরিমানাটা করা হয়েছে, এই বিষয়টুকু আমাদেরকে ক্লিয়ারলি দেখতে হবে। প্রতিদিনের যে হিসাবটা করা হয়েছে, এটা কি সঠিকভাবে করা হলো কিনা, এই বিষয়টুকু আমাদেরকে দেখতে হবে। কোনো কোয়েশ্চেন আছে কিনা এই জায়গায়? স্যার, কেউ যদি কোনো এক অ্যাসেসমেন্ট ইয়ারে সাবমিট না করতে পারে সময় মতো বা করলো না ইচ্ছা করে, সেক্ষেত্রে পরবর্তী ইয়ারে আবার গিয়ে সে করলো, মানে মাঝখানে একটা ইয়ার গ্যাপ থাকলো, সেক্ষেত্রে রুলসটা কি? অবশ্যই এগুলো না, আমরা যেহেতু একটু বিবৃত করি, সেক্ষেত্রে কি আসে? আবার একটু করেন কোয়েশ্চনটা। ধরেন মাঝখানে একটা ইয়ার গ্যাপ গেল, অ্যাসেসমেন্ট করলো বা জমা দিল না কোনো কারণে, অসুস্থতা বা না থাকার কারণে, সেক্ষেত্রে রুলসটা কি বা জরিমানার ধারাটা কি হবে?
মানে একটা ইয়ারে অ্যাসেসমেন্ট করা হলো না, এটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো একটা কারণে কিন্তু করছিল, হঠাৎ করে মাঝখানে একটা ইয়ার গ্যাপ গেল। মাঝখানে একটা ইয়ার গ্যাপ গেলে তো আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে ওই ইয়ারের। প্রথমে করতেই তো পারলো না ধর। না, না করলে তো আপনার জরিমানা হবে 124 এ, এবং চাইলে ডিসিটি ওই যে অ্যাসেসমেন্ট করে ফেলবে আপনার লাস্ট অ্যাসেসমেন্টের উপরে ভিত্তি করে। সেকশন 84 এ শেষমেশ অ্যাসেসমেন্ট করবে, 93 তে নোটিশ করবে। নোটিশ করার পরে আপনাকে, আপনি যখন রিটার্ন সাবমিশনে ব্যর্থ হবেন 124 এ তো জরিমানা করবেই, এবং সেই সাথে অ্যাসেসমেন্ট করে ফেলবে। ধরেন ডিসিটিও ইয়ের মধ্যে পড়লো না, হিসেবের মধ্যে, কিন্তু পরবর্তী বছর গিয়ে আবার অ্যাসেসমেন্ট করলো, সেক্ষেত্রে তাদের আপনার জরিমানার বা জরিমানা করতে বিধানটা হলে কি? নোটিশ করতে হবে আপনাকে আচ্ছা ওই সময় টাইম। আপনি যদি ফেলিওর হন সেকশন 124 এ জরিমানায়, যদি আপনি সময় মতো দিতে ব্যর্থ হন, যে এক্সটেন্ডেড টাইম দেয়া হবে, তাকে তো নোটিশ করলে সব জায়গাতেই একটা টাইম দেওয়ার কথা থাকে, ওই টাইমের পরে থেকে জরিমানাটা হিসাব হবে। আচ্ছা, এটা একটা গেল। আর আমার দায়িত্ব কি হবে? ধরেন আমি কোনো কারণে এক বছরই নাই, বা পরবর্তীতে যখন আসলাম তখন আবার অ্যাসেসমেন্ট করে 1 ইয়ার গ্যাপে আমি একটা অ্যাসেসমেন্ট করতে গেলাম, সেক্ষেত্রে আমার দায়িত্বটা কি হবে? আপনি রিটার্ন জমা আহ, দিবেন, জরিমানা দেবেন না, সুদ দেবেন, জরিমানা। ইন্টারেস্ট দেবেন। জরিমানা তো আপনি আপনাকে যদি আহ, কোনো জরিমানা ধার্য করা হয় তাহলে দিবেন। তাহলে দেবো, আদারওয়াইজ তো আমার আর নিজে থেকে দেওয়ার প্রয়োজন নাই। না, কিন্তু অ্যাসেসমেন্টে কি উল্লেখ করার প্রয়োজন যে আমি গত বছর অ্যাসেসমেন্ট দিইনি, বা দুইটা অ্যাসেসমেন্ট একসাথে করলাম? রিটার্ন তো আপনাকে দিতেই হবে, অ্যাসেসমেন্ট করা তো ডিসিটির দায়িত্ব। না না, আমি সেটা বলছি, মানে ধরেন রিটার্নটা আমি শেষ 1 বছর পরে গিয়েই করলাম, সেক্ষেত্রে আমাকে কি উল্লেখ করার প্রয়োজন আছে কি যে গত বছর আমি রিটার্ন সাবমিট করি নাই? না, একটা না করলে তো পরেরটা আপনি করতে পারছেন না। আপনার তো অ্যাসেটের যে ধারাবাহিকতা, এটা আপনি কিভাবে মেনটেন করবেন? মনে করেন আপনি দুইটা মনে দুইটা করেন একসাথে আপনি দেখাইলাম। মনে করেন আপনি কোন রকমে করে ফেললেন, একটা হুম দিলেন হুম না, আরেকটা হুম। দিয়ে দিলেন রিটার্ন, এটাই হ্যাঁ তো। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। দিয়ে দিয়েছেন আপনি, এখন এই ক্ষেত্রে আপনার ওই বছরের জন্য আপনাকে সেকশন 93 এর অধীনে নোটিশ করতে পারবে হুম। চাইলে। এবং সেকশন 93 এর অধীনে নোটিশ করলে এটা আমরা সেকশন 128 পড়বো। এরপরে আরেকটা জরিমানা আছে, ওই জরিমানাটুকু যদি দেখেন তাহলে আপনি ভাববেন যে এর থেকে নিজে থেকেই রিটার্ন দিয়ে দেওয়া ভালো। সহজ, ভালো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল দেখি, সেকশন 124 এর একটা পেনাল্টির একটা এক্সাম্পল দেখি। একটা পেনাল্টি অর্ডার সেকশন 124 এ, এটা একটা জরিমানার আদেশ 124 ধারায়। এটা দেয়া হয়েছে 2014-15 কর বছরের জন্য, 2014-15 কর বছরের জন্য। এই জরিমানার আদেশে প্রথমে এককালীন জরিমানা আরোপ করা হয়েছে 1000 টাকা 124 ধারায়। 1000 টাকা। অব্যাহত ব্যর্থতার জন্য প্রতিদিন 50 টাকা হারে বাৎসরিক, আচ্ছা বাৎসরিক শব্দটা লিখেছেন উনি, যদিও 1491 দিনের জন্য উনি জরিমানা করেছেন 74,550 টাকা। মোট জরিমানা হয়েছে 75,550 টাকা। আচ্ছা, এই হচ্ছে আমরা আইনে যেটা দেখলাম। আমরা দেখছিলাম একটা পেনাল্টি অর্ডার
শোনা যাচ্ছে এখন আমাকে? ঢালি ভাই শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি স্যার, একটু জি। আগে একটু কাটা কাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, না ওই একটু প্রবলেম হচ্ছিল। তবে ইয়েটা দেখা যাচ্ছে জরিমানার আদেশটা? না না, আমরা দেখতে পাচ্ছি না, না আমি দেখতে পাচ্ছি না স্যার। আমি আবার ট্রাই করছি। এখন দেখা যাচ্ছে? এবার আসছে। ঠিক আছে, আমরা দেখি। এখানে আমরা দেখলাম যে আমরা যে ধারায় সেকশন 124 এ জরিমানাটা দেখেছিলাম 124(1), এটা অনুযায়ী ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস জরিমানাটা করেছেন। এখানে এককালীন জরিমানা করেছেন 1000 টাকা, আর অব্যাহত ব্যর্থতার জন্য প্রতিদিন 50 টাকা করে 1491 দিনের জন্য উনি জরিমানা করেছেন 74,550 টাকা। এটা 2014-15 কর বৎসরের জন্য উনি জরিমানাটা করেছেন। এখন আমাদের সাবসেকশন 1 এর এতে বলা আছে যদি উনার অ্যাসেসমেন্ট না হয়ে থাকে এর আগে, তাহলে উনার জন্য এটা হবে কত? ম্যাক্সিমাম 5,000 টাকা। কারণ প্রোভাইডেড দ্যাট সাচ পেনাল্টি শ্যাল নট এক্সিড, এখানে 5,000 টাকার উপরে এটা যাবেই না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি উনার অ্যাসেসমেন্ট হয়ে থাকে তাহলে এটা হবে আগের অ্যাসেসমেন্টের যে উপরে যে ট্যাক্স পেয়েবল হয় এটার 50%, অথবা 1,000, যে এর মধ্যে যেটা বেশি এটাই। তার মানে এই যে অর্ডারটা আমরা দেখলাম, এই অর্ডারটাতে যে 1491 দিন ধরা হয়েছে 74,000 টাকা, এটা করার কোনো আইনি ভিত্তি নাই এখানে। এই যে জরিমানার আদেশটা করা হয়েছে 124 ধারায়, যদি এই করদাতার আগে কোনো অর্ডার থেকে থাকে অ্যাসেসমেন্ট, তাহলে ওই ট্যাক্সের 50% হবে। আর যদি না থাকে তাহলে তো ম্যাক্সিমাম 5,000 টাকা হবে এখানে। এর বেশি করার কোনো সুযোগ আছে? এর বেশি করার এখানে কোনো সুযোগ নেই। কিন্তু এখানে এর থেকে বেশি জরিমানা করা হয়েছে সেকশন 124 এ। বুঝা গেল কিনা এই এক্সাম্পলটা? আইনের প্রথম অংশ যদি আপনি পড়েন 124(1), তাহলে আপনি বুঝবেন যে এই জরিমানার যে অর্ডারটা আছে, পেনাল্টি অর্ডার আন্ডার সেকশন 124, এটা কারেক্ট। বাট আপনি যদি এটার পরবর্তী অংশটুকু পড়েন, প্রোভাইডেড দ্যাট সাচ পেনাল্টি শ্যাল নট এক্সিড, এটা এর অতিরিক্ত হবেই না। ইন কেস অ্যান অ্যাসেসি বিং অ্যান ইন্ডিভিজুয়াল হুজ ইনকাম ওয়াজ নট অ্যাসেস, যদি আগে অ্যাসেস না হয় প্রিভিয়াসলি, তাহলে 5,000 টাকা এটা ক্রস করবে না। ইন কেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল হুজ ইনকাম ওয়াজ অ্যাসেসড, আগে অ্যাসেস হয়েছে previously, 50% of the tax payable on the last assessed income or টাকা 1,000, whichever is higher, সর্বোচ্চ সর্বনিম্ন 1,000 কিংবা 50% আগের বছরের ট্যাক্সের 50%। তো এখানে ডিসিটি 1491 দিনের জন্য জরিমানা করেছেন। এটা যদি উনি আগে কোনো রিটার্ন অ্যাসেস না হয়ে থাকে তাহলে এটা ম্যাক্সিমাম হবে 5,000। আর যদি আগে হয়ে থাকে অ্যাসেস, সেক্ষেত্রে আগেরটার 50% হবে। আমরা যদি দেখি এই করদাতার ক্ষেত্রে 2014-15 আগে 2012-13 রিটার্ন অ্যাসেসমেন্ট আছে, করা আছে। তাহলে 2012-13 অ্যাসেস রিটার্ন অনুযায়ী যে পরিমাণ যে পরিমাণ যে পরিমাণ
ট্যাক্স আসবে ওই পরিমাণ ট্যাক্সের 50% দিতে হবে এখানে। কিংবা যদি কোনো অ্যাসেসমেন্ট না থেকে থাকতো তাহলে এখানে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা যেত। ক্লিয়ার কিনা? কোনো কোয়েশন আছে কিনা সেকশন 124(1) এবং 124(1)(a)(b) সংশ্লিষ্ট? স্যার অ্যাসেসমেন্ট অর্ডার থেকে যেটা দেখলাম, যেটা নোটিশ থেকে, ডিসিটিএ এই ধরনের ভুল করে থাকে এত বড়? হ্যাঁ, আরো আছে ভুল এখানে। আরো ভুলটা আমরা এর পরে যাব। আমরা সেকশন 120 130টাতে যখন যাব তখন আমি এই অর্ডার থেকে আরো ইয়ে করব। এটা আসলে না জানার কারণে হতে পারে। কেউ হয়তো বা সেকশন 124 এর প্রথম অংশটুকু পড়েছেন, প্রোভাইডেড দ্যাট বলে যে অংশটুকু বলা আছে এটা পড়েননি, সেজন্য হতে পারে। এখন ডিসিটি ভুল করলে আপনি আপিল করবেন, আপিলে আপনি এটার সমাধান পাবেন। ক্লিয়ার কিনা এই বিষয়টা? কোনো কোয়েশন আছে কিনা আর কারো? 124(1) এ খুব গুরুত্বপূর্ণ সেকশন, কিন্তু যারা একটু রিলেটেড তারা জানেন যে সেকশন 124 এ জরিমানাটা একটা ভীতিকর জিনিস অনেকের ক্ষেত্রে মনে হয় যে জরিমানা তো অনেক টাকা হয়ে যায়। যেমন এটাই আমরা যে এক্সাম্পল দেখলাম, এখানে কিন্তু একটা বড় অ্যামাউন্টের জরিমানা হয়েছে ৭৫,৫৫০ টাকা, অথচ এখানে সর্বোচ্চ জরিমানা হতে পারে আগের অ্যাসেসড ইনকামের উপরে যে ট্যাক্স সেটার 50%, অথবা এখানে হতে পারে সেটা ম্যাক্সিমাম 5,000 টাকা। যদি এই জায়গায় হয়েছে জরিমানাটা হয়েছে ৭৫,৫৫০ টাকা। এখানে 130 ধারার কথা বলতেছে স্যার, এই নোটিশে দেখতেছি, জরিমানার হ্যাঁ, হ্যাঁ, নোটিশে। হ্যাঁ, এই বিষয়টাতে আমরা পরে আসবো। 130 ধারা যখন আলোচনা করব তখন 130 ধারার নোটিশের বিষয়ে আলোচনা করব আমরা। ক্লিয়ার কিনা এটুকু? ক্লিয়ার হলে আমরা ক্লিয়ার। পরের অংশটুকু যাচ্ছি, পেনাল্টিতে। ইন্টারেস্টিং পার্ট, এটা ছিল সেকশন 124 এর 1। এখন আমরা সেকশন 124 এর 2 তে আমরা দেখি এখানে কি বলা আছে। where any person has without reasonable cause failed to file or furnish any return certificate, statement or information required under section 58, 75A, 103A, 108, 108A, 109 or 110 যেগুলা জমা দেওয়ার কথা, the deputy commissioner of taxes may impose upon such person। পার্সনের ডেফিনেশনে আমরা জানি, পার্সন যখনই বলবে তখন আমরা বুঝবো এসএসসি কিংবা পার্সন বললে আমরা তখন সব ধরনের করদাতাকেই বুঝবো। আর এর আগে ইন্ডিভিজুয়াল বিষয়টা স্পেসিফাই করা আছে 124 এর এ এবং বি তে। আর 124 এর শুরুতে পার্সনের কথা বলা আছে। আচ্ছা, আমি যে কন্ডিশন বললাম 124 এ এবং বি, এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে ইন্ডিভিজুয়াল ব্যতীত যদি এখানে ফার্ম হয়ে থাকে, কোম্পানি হয়ে থাকে কিংবা অন্যান্য করদাতা হয়ে থাকে তাহলে এটা প্রযোজ্য হবে না, তাহলে আগের অংশটুকু প্রযোজ্য হবে। আচ্ছা, এখানে আমরা বলা আছে 2 তে আমরা দেখলাম যে যদি কোনো স্টেটমেন্ট, সার্টিফিকেট কিংবা কোনো রিটার্ন ফাইল করতে যদি ব্যর্থ হয় কেউ, তাহলে where the return statement or information under section 75A, 108 or 108A has not been filed or furnished
a penalty amounting to 10% of tax imposed on last assessed income or 5,000 taka, whichever is higher. And in the case of a continuing default, a further penalty of 1,000 taka for every month or fraction thereof during which the default continues. তাহলে 75A, 108 এবং 108A, আমরা 75A তে আমরা আলোচনা করেছিলাম রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স, উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন দিতে ব্যর্থ হলে। আমরা 75 এ জানি রিটার্ন অফ ইনকাম, আমরা আগে দেখেছি 75 এর বিষয়টা 124 এ যে রিটার্ন অফ ইনকাম না দিলে কি হয়। 75A তে উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন যদি না দেন, 75A তে যেটা বলা আছে উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন দেওয়ার বিষয়ে, এটা যদি না দেন, আমরা আগে দেখেছি বিজনেস ট্যাক্সেশনে উইথহোল্ডিং ট্যাক্সের বিষয়, তাহলে কিংবা 108 এবং 108A তে 108 এ বলা আছে ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ স্যালারি, এটা যদি আপনি না জানান স্যালারি পেমেন্ট সম্পর্কে, কিংবা 108A তে বলা আছে যেটা ইনফরমেশন রিগার্ডিং ফাইলিং অফ রিটার্ন বাই এমপ্লয়িজ, এমপ্লয়িরা যে রিটার্ন সাবমিট করেছে এইটার সাবমিশন এর পরে 108A এর অধীনে যে একটা স্টেটমেন্ট দেওয়ার কথা, এই দুইটা স্টেটমেন্ট এবং উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন, এই তিনটা বিষয়ে যদি আপনি দিতে ব্যর্থ হন, না দেন, তাহলে আপনার লাস্ট অ্যাসেসড ইনকামের 10% অ্যাসেসড ইনকামের উপরে যে ট্যাক্স ছিল লাস্ট, এটা 10% অথবা 5,000 টাকা, হুইচএভার ইজ হাইয়ার, এর মধ্যে যেটা বেশি। এন্ড ইন দ্য কেস অফ কন্টিনিউইং ডিফল্ট, মানে প্রথমেই মিনিমাম 5,000 টাকা করবে, অথবা আপনার লাস্ট যে ট্যাক্সটা অ্যাসেসড আছে এটার 10% করবে জরিমানা প্রথম অংশ, প্লাস আপনি যদি কন্টিনিউ ডিফল্টার হন সেক্ষেত্রে 1,000 টাকা করে প্রতি মাসে আপনাকে জরিমানা দিতে হবে, 1,000 টাকা করে পার মান্থ জরিমানা দিতে হবে, অর ফ্র্যাকশন, কিংবা এটাকে ফ্র্যাকশন করে দিতে হবে, দেয়ার অফ হুইচ দ্য ডিফল্ট কন্টিনিউস। আচ্ছা, জাবের ভাই একটা কোয়েশ্চন করেছিলেন, আমরা ওই যে টিডিএস এর কিংবা এআইটির যে ইয়েগুলা পড়ছিলাম, যে এটা না দিলে কি হবে, তখন এই যে রিটার্ন না দিলে এখানে এই জরিমানাটুকু আপনাকে সেকশন 124(8) এর অধীনে দিতে হবে 75 এর রিটার্ন না দিলে, কিংবা 108 এবং 108 এর রিটার্ন না দিলে আপনাকে এই ধরনের জরিমানা দিতে হবে। এটা কিন্তু 108 এবং 108A সবার জন্যই প্রযোজ্য, 75A ও প্রযোজ্য। কোম্পানি শ্রেণীর করদাতা কিংবা ব্যক্তি ছাড়া যারা আমরা জানি স্পেসিফাইড পারসন আছে, টিডিএস যারা উইথহোল্ডিং অথরিটি, তাদের সবাইকেই এই রিটার্ন গুলা সাবমিট করতে হয়। কোম্পানিকে তো করতেই হবে, এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও করতে হবে। আর যদি না করেন তাহলে কি হচ্ছে, এখানে জরিমানাটা দেখেন, মিনিমাম 5,000 টাকা জরিমানা হবে। আচ্ছা, এখানে 2 তে অনেকগুলা সেকশন বলা আছে, এর মাঝে 3টা সেকশন আমরা দেখলাম কি জরিমানা হবে এখানে, বাকিগুলা বিতে গিয়ে বলা আছে in other cases of non-compliance a penalty amounting to 5,000 taka, and in the case of a continuing default a further penalty of 1,000 taka for every month or fraction thereof during which the default continues. অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত, আর ন্যূনতম না 5,000 টাকা পর্যন্ত এখানে বলা আছে, আর কন্টিনিউ ডিফল্ট করলে প্রতি মাসে 1,000 টাকা জরিমানা হবে। এই হচ্ছে সেকশন 124 এর 2।
আর সেকশন 124(3) তে বলা আছে where any person has without any reasonable cause failed to furnish information as required under section 113, the income tax authority requiring the information under section 113 may impose a penalty of 25,000 taka, and in case of a continuing default a further penalty of 5,000 taka for each day. প্রতিদিন 5,000 করে। এটা কোন সেকশন আপনি ইনফরমেশন না দিলে? 113 আমরা একটু দেখে নেই। এখানে বলা আছে পাওয়ার টু কল ফর ইনফরমেশন। এটা ইনকাম ট্যাক্স অথরিটির পাওয়ার, ক্ষমতার চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 14 এটা বলা আছে পাওয়ারস অফ ইনকাম ট্যাক্স অথরিটিজ। এখানে কিছু ক্ষমতার কথা বলা আছে, কিছু ডকুমেন্ট চাইতে পারে ইনকাম ট্যাক্স অথরিটি। যদি আপনি ওই ডকুমেন্ট চাইলে আপনি না দেন, সেক্ষেত্রে 113 এর অধীনে ডকুমেন্ট গুলা না দিলে আপনার সেক্ষেত্রে আপনাকে 25,000 টাকা জরিমানা করবে। আর কন্টিনিউইং ডিফল্টের জন্য 5,000 টাকা করে প্রতিদিন জরিমানা করবেন। এটা একটা কঠিন বিষয়, 5,000 টাকা প্রতিদিন জরিমানার বিধান আছে। এই হচ্ছে সেকশন 124। কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? টোটাল সেকশনের উপরে কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? না থাকলে আমি পরের ইয়েতে যাচ্ছি, সেকশন 125 এ। তে পেনাল্টি ফর ইউজিং ফেক ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। যদি কেউ ফেক ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার ইউজ করে তাহলে কি হবে? Where a person has without reasonable cause used taxpayer's identification number of another person or use fake TIN on a return of income or any other documents where TIN is required under this ordinance, the Deputy Commissioner of Taxes may impose a penalty not exceeding taka 20,000 at that person. তাহলে ফেক কিংবা অন্য ব্যক্তির টিআইএন যদি ইউজ করা হয় তাহলে 20,000 টাকা জরিমানা করতে পারেন ডিসিটি চাইলে। এটা একটা সতর্ক বার্তা 24A তে। 124A এটা অমিট হয়ে গেছে। 125 ফেক কিভাবে আছে? আপনি যদি একটা ফেক টিআইএন বানিয়ে ফেলেন তাহলেই তো এটা ফেক হয়ে যাবে, কিংবা একটা ফেক নাম্বার দিয়ে একটা রিটার্ন জমা দিয়ে দিলেন, এটা যদি ধরা পড়ে। আমাদের দেশে অনেক ফেক টিআইএন আছে। এটা অনলাইন ভেরিফিকেশনের আগে প্রচুর ফেক টিআইএন আছে যেগুলা দেখা যায় যে বিআরটিএ তে গাড়ি রেজিস্ট্রেশন এটা ওইটা সেটা করতে যেসব জায়গায় টিআইএন এর বাধ্যবাধকতা ছিল, অনেকে টিআইএন যখন টিআইএনটা চেক করা যেত না তখন ফেক টিআইএন দিয়ে অনেক কিছু করেছে লোকজন। এই জন্য এটা আছে এই জরিমানাটা। তারপর 125 এ আছে ফেলিওর টু পে অ্যাডভান্স ট্যাক্স এটসেট্রা। Where in the course of any proceeding in connection with the assessment of tax under Chapter 9, the Deputy Commissioner of Taxes is satisfied that any person has, without reasonable cause, failed to pay advance tax as required by Section 64. আমরা জানি Section 64 এ অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা বলা আছে। Or B, furnished under Section 67 any estimate of tax payable by him which he knew or had reason to believe to be untrue,
he may impose upon such person a penalty of a sum not exceeding the amount by which the tax actually paid by him falls short of the amount that should have been paid. তাহলে he may impose upon such person a penalty of a sum not exceeding the amount by which the tax actually paid, মানে এখানে কোনো বলা নেই, তবে যতটুকু ট্যাক্স দেওয়ার কথা ততটুকু পর্যন্ত পেনাল্টি করা যাবে। সেকশন 125 এ এটা বলা আছে। সেকশন 126 এ বলা আছে পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স উইথ নোটিশ। নোটিশের নন কমপ্লায়েন্স হলে কি করবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস? এখানে বলা আছে where any person has without reasonable cause failed to comply with any notice issued under section 79, 80 under subsection 1 or 2 of section 83, the deputy commissioner of taxes may impose on him a penalty not exceeding amount of tax chargeable on the total income of such person. একটা পেনাল্টি করতে পারেন ডিসিটি এখানে, যদি আপনি নোটিশটা কমপ্লাই না করেন। রেয়ারলি ইউজ হয় এইসব সেকশন গুলা, 124টাই বেশি ইউজ হয়। সেকশন 127 ফেলিওর টু পে ট্যাক্স অন দ্য বেসিস অফ রিটার্ন। রিটার্নের ভিত্তিতে আপনি যদি ট্যাক্স পেমেন্ট করতে না পারেন, where in the course of any proceeding under this ordinance the deputy commissioner of taxes is satisfied that any person has not paid tax as required by section 74, he may impose upon such person a penalty of a sum not exceeding 25% of the whole of the tax, পুরো ট্যাক্সের 25% এর মধ্যে পড়তে হবে, এতে বেশি করা যাবে না, as the case may be of such person of the tax as has not been paid, যতটুকু পেমেন্ট করা হয়নি এর 25% পর্যন্ত জরিমানা করা যেতে পারে 127 এর অধীনে। 128 এ বলা আছে পেনাল্টি ফর কনসিলমেন্ট অফ ইনকাম। এই যে আমরা আয় গোপনের যে বিষয়টা পড়লাম সেকশন 93 তে এটা ব্যবস্থা নেওয়া যায়। এখন কোনো যদি ইনকাম কনসিলমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে সেকশন 128 অনুযায়ী অ্যাকশন নেওয়া যাবে। এটা কি রকম? where in the course of any proceeding under this ordinance the deputy commissioner of taxes, the appellate joint commissioner, the commissioner appeals or the appellate tribunal is satisfied that any person has either in the said proceeding or in any early proceeding relating to an assessment in respect of same yard, যে কোনো একটা ইয়ার্ডের যদি এটা স্যাটিসফাইড হয় অ্যাসেসমেন্ট অথরিটি কিংবা আপিল অথরিটি, কি স্যাটিসফাইড হয় এখানে এ বি বলা আছে। এতে বলা আছে concealed particulars of his income or furnished inaccurate particulars of such income or understate the value of any movable property in connection with its sale or transfer with a view to evading tax। যদি কর ফাঁকির উদ্দেশ্য নিয়ে কিছু করা হয় তাহলে জরিমানা হবে। কত জরিমানা হবে? he or it shall impose upon such person a penalty of 15% of tax which would have been avoided। যতটুকু ট্যাক্স অ্যাভয়েড করেছেন ধরা পড়লো ওই ট্যাক্সের 15% জরিমানা হবে। had the income, ওই ইনকামের থেকে যে পরিমাণ ট্যাক্স অ্যাভয়েড করা হয়েছে as returned by such person or as the case may be the value of the immovable property as stated by him been accepted as correct। আচ্ছা 15% জরিমানা হবে provided that if the concealment referred in clause A and B in the subsection
or subsection 2 is detected after a period of more than 1 year, এক বছরের পরে যদি ধরা পড়ে, in which the concealment was first accessible for tax, যে বছরে tax accessible হওয়ার কথা ছিল, the amount of penalty shall increase by an additional 15% for each preceding year assessment year, প্রতি বছর 15% করে বাড়তে থাকবে জরিমানা। ওই যে ঢালি ভাই বললেন যেটা রিটার্ন যদি না দেন, এটা যদি ধরা পড়ে সেকশন 93 তে নোটিশ হয়, তাহলে যে পরিমাণ ট্যাক্স হবে, ওই যে বছরে ট্যাক্স হবে ওই বছর 15% জরিমানা দিতে হবে। ট্যাক্স তো দিতেই হবে, জরিমানা দিতে হবে 15%। আর যদি 5 বছর আগের ঘটনা হয়ে থাকে তাহলে 15% করে 5 বছরই দিতে হবে ট্যাক্স, সেকশন 128 এ টানা ট্যাক্স দিতে হচ্ছে আপনাকে। কিন্তু কনসিলমেন্টের ক্ষেত্রে স্যার, হ্যাঁ, কনসিলমেন্টের ক্ষেত্রে 15% করে, এটা একটা মানে যাতে করে কনসিলমেন্ট কেউ না করে, আপনি যদি নিজের থেকে ডিক্লেয়ার দিয়ে দেন, ধরা যেটা পড়বে নি এটা আগে নিজের থেকে ডিক্লেয়ার করে দিলে এখানে জরিমানাটা অ্যাভয়েড করা যাবে। ট্যাক্স তো দিতেই হবে কিন্তু জরিমানাটা অ্যাভয়েড করা যাবে। আচ্ছা, এইখানে আরেকটা সাবসেকশন আছে, ফর দ্য পারপাস অফ সাবসেকশন 1 concealment of particulars of income or furnishing of inaccurate particulars of income shall include, এটার সাথে কি কি ইনক্লুড হবে, the suppression of any item of receipt liable to tax in whole or in part, আস্ত হতে পারে একটা অংশ হতে পারে রিসিভ করেছেন যেটার উপর ট্যাক্স দেওয়ার কথা ছিল, or showing any expenditure not actually incurred or claiming any deduction therefore, আপনি যদি কোনো খরচও দেখা থাকেন আসলে এটা খরচ হয়নি কিংবা কোনো ডিডাকশন করলেন আসলে এটা অ্যালাউবল না এই ডিডাকশনটা, তাহলেও এটা এখানে ইনক্লুড হবে। এই বিষয়টাও এটা ক্লিয়ারলি মেনশন করা হলো এই জায়গাতে এসে। এই হচ্ছে সেকশন 128, 128 দ্বারা যে জরিমানাটুকু 15% পার ইয়ার হতে থাকবে জরিমানা। কোনো কোয়েশ্চন আছে কিনা এখানে? না থাকলে আমরা 129 এ যাই। 129 টা ওমিটেড আছে, 129 এ তে আমরা যাই। 129 এ তে আছে পেনাল্টি ফর ইনকারেক্ট or false audit report by chartered accountant. Penalty for incorrect or false audit report by chartered accountant where in the course of any proceeding under this ordinance or Deputy Commissioner of Taxes, the appellate joint commissioner, the commissioner of taxes appeals or the appellate tribunal is satisfied beyond reasonable doubt. এটা satisfied হতে হবে beyond reasonable doubt, মানে এটা কোনো মানে ডাউট থাকতে পারবে না, একেবারেই বিয়ন্ড রিজনেবল ডাউট যদি স্যাটিসফাইড হন যে the audit reportটি is not certified by a chartered accountant to the effect that the accounts are maintained and the statement are prepared and reported in accordance with the Bangladesh Accounting Standard BS and the Bangladesh Financial Reporting Standard BFRS and auditing and in accordance with Bangladesh Standards of Auditing BSA, or is false or incorrect, he shall impose upon such chartered accountant a penalty of sum not less than 50,000 taka but not more than 2 lakh taka, 50,000 টাকার নিচে হবে না জরিমানাটা, আর 2 লাখ টাকার কম হবে না, বেশি হবে না। এখানে আমরা পরবর্তীতে আইএএস এবং আইএফআরএস যেহেতু অ্যাডপ্ট করা হয়েছে,
ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সেও এই বিষয়টুকু সন্নিবেশ করা হয়েছে। এই জায়গাতে এটা চেঞ্জ হয়েছে কিনা এখানে আমি দেখছি যে বিডি লজের ওয়েবসাইটে, মিনিস্ট্রি অফ ল এর যে ওয়েবসাইটে দেয়া নেই। তো এটা অন্যান্য জায়গায় আইএএস বলা হয়েছে, আইএফআরএস বলা হয়েছে, তাই এখানে আইএএস এবং আইএফআরএস হবে। স্যার এই পেনাল্টিটা তো হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপরে। জি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপরে হবে। আমরা তো তাহলে বেঁচে গেলাম। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন তারা তো এখানে জরিমানা অনেককেই দিতে হয়েছে। আর এটা যদি ধরা হয় এখন তার মানে আপনার অডিট রিপোর্ট প্রিপারেশনে আরো অনেক সচেতনতার প্রয়োজন আছে। তবে তার আগে আমাদের অবশ্যই কোম্পানি একটা সংশোধনের প্রয়োজন আছে, যেটা হাইকোর্ট থেকেও একটা পরামর্শ রিসেন্টলি দেয়া হয়েছে সংশোধনের বিষয়ে। তো এই বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ 129A। আবার 129B আছে, পেনাল্টি ফর ফার্নিশিং ফেক অডিট রিপোর্ট। আগেরটা হচ্ছে পেনাল্টি ফর ইনকারেক্ট অর ফলস অডিট রিপোর্ট। অডিট রিপোর্ট ইজ নট ফেক, অডিট রিপোর্ট ইজ ফলস অর ইনকারেক্ট আগেরটা। আর এখন বলা হচ্ছে অডিট রিপোর্ট ইজ ফেক, তার মানে অডিট রিপোর্টের সাথে এখানে অডিটরের কোনো কানেকশন নাই, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোনো কানেকশনই নেই, এটা ফেক। Where in the course of any proceeding under this section, under this ordinance, the Deputy Commissioner of Taxes, the Appellate Joint Commissioner, the Commissioner Appeals, or the Appellate Tribunal is satisfied beyond reasonable doubt. সবগুলাই কিন্তু আপনার মানে মনে হলেই হবে না, কিংবা আপনার হ্যাভ রিজন টু বিলিভ হলে হবে না, রিজন টু বিলিভ হলে হবে না, এটা হতে হবে স্যাটিসফাইড বিয়ন্ড রিজনেবল ডাউট। That any sum that any audit report furnished by an SSC along with the return of income or thereafter for any income year is not signed by a chartered accountant or is believed to be false, such authority or the tribunal, as the case may be, shall impose upon such SSC a penalty of a sum of 1 lakh টাকা for the income year. ওই ইনকাম ইয়ার জন্য 1 লাখ টাকা তাহলে এসএসসি কে এখানে জরিমানা করবে। ক্লিয়ার কিনা এটা? সেকশন 129B। আগেরটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কে, আর এটা হচ্ছে এসএসসি কে, করদাতাকে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই দুইটায়? তবে এক্ষেত্রে অবশ্যই একেবারেই কনফার্ম হতে হবে জরিমানাগুলা করার ক্ষেত্রে। সেকশন 123 থেকে 129B পর্যন্ত কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? যদি না থাকে তাহলে একটু চিন্তা করে দেখেন, এখানে তো অনেক ক্ষমতা দেয়া হয়ে গেছে, মানে এই যে জরিমানার ক্ষমতাটুকু ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কে অনেক ক্ষমতা দেয়া হয়ে গেল না? আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যখন থেকেই পড়ছি আমি বারবার বলছি যে না, এটা অর্ডিন্যান্সটা করদাতা বান্ধব, অবশ্যই ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি। এখানে ট্যাক্স পেয়ার কে এখানে সব জায়গাতেই আমরা খেয়াল করেছি এবং আমরা নোট করেছি যে করদাতাকে এখানে সুযোগ দেয়া হয়েছে সব জায়গাতেই। জরিমানাতে তো মানে অনেক জরিমানার বিষয় বলা আছে এখানে। ঢালি ভাই
একটু কঠিন মনে হচ্ছে না এই জায়গাতে এসে, এইটুকুতে এসে? শাস্তির বিধান থাকা উচিত, এটা যেমন ঠিক আছে। আবার আমার কাছে না ক্ষমতার অপব্যবহারের কিছু নাই, কিন্তু আপনার আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার কতগুলো স্টেপস তো আছেই, গভর্নমেন্ট সেগুলি নিশ্চিত করেছে যে এই স্টেপস গুলোর পরে গিয়ে জরিমানা। পরে গিয়ে প্রথমে জরিমানা হবে। হ্যাঁ, রাইট। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা সুযোগ অনেকগুলি দেওয়ার পরে এটা আইনের আওতায় বা জরিমানার আওতায় নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে এটা অযৌক্তিক, ঠিক আছে মনে হয়, আচ্ছা, আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন। আর কেউ কিছু বলবেন এই বিষয়ে? আচ্ছা, না হলে আমি বলি। এখানে আমরা এখন সেকশন 130 পড়বো, 130, 130, যেটা বার টু ইম্পোজিশন অফ পেনাল্টি উইদাউট হিয়ারিং। দেখেন, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিউটি। এই যে আমরা কঠিন ধারাগুলা পড়লাম এখন, পেনাল্টির বিষয়গুলা 130-তে এসে ক্লিয়ারলি বলে দিয়েছে, নো অর্ডার ইম্পোজিং এ পেনাল্টি আন্ডার দিস চ্যাপ্টার, এই পুরো চ্যাপ্টারের অধীনে, অর চ্যাপ্টার, এখানে আরেকটা চ্যাপ্টারের কথা বলা আছে 11A, shall be made on any person unless such person has been heard or has been given a reasonable opportunity of being heard. এখানে খেয়াল করে দেখেন, তাহলে 130 ধারায় এসে আপনাকে আবার হিয়ারিং এর সুযোগ দিল। ডিসিটি চাইলেই আপনাকে না বলে, না জানায়া অ্যাসেসমেন্ট এই যে পেনাল্টি করে ফেলতে পারবে না, আপনাকে জানাতে হবে। 130 দ্বারা এটা নিশ্চিত করা হয়েছে, একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছে, নো অর্ডার imposing a penalty under this chapter shall be made on any person unless such person has been heard or has been given a reasonable opportunity of being heard. স্যার তাহলে স্যার আপনি যে একটা অর্ডার দেখালেন স্যার, ওইখানে তো 130 দ্বারা ইয়ে করে ফেলছে, জরিমানা পর্যন্ত করে ফেলছে। হ্যাঁ, এখন আমরা ওই আমি যে অর্ডারটা দেখালাম, আগে ওই অর্ডারে আগে তো তাকে ইনফর্ম করবে। হ্যাঁ, আগে তো তাকে ইনফর্ম করেছে, তো তখন উনি বললেন না কেন যে আমার এত টাকা জরিমানা হয় না, তাই না? এটাই তো বিষয়। এই বিষয়টা এখন আমরা একটু দেখে নেই। আমরা এখন তো আমি ওই 130 ধারার ইয়েটাতে আমি আবার যাচ্ছি, 124 ধারার জরিমানায়। এখানে দেখেন জরিমানার আদেশটা কিভাবে লেখা হয়েছে, করদাতাকে সময় মতো রিটার্ন, দেখা যাচ্ছে এটা জরিমানা আদেশটা? জি স্যার, দেখা যাচ্ছে। করদাতাকে সময় মতো রিটার্ন দাখিল না করার কারণে 130 ধারা নোটিশ দিয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়। নোটিশ যথাসময়ে জারি করা হয় ডাক রসিদ নাম্বার 317, তারিখ 6 জানুয়ারি 2019। 130 ধারার নোটিশের প্রেক্ষিতে করদাতা কোনো জবাব প্রদান করেন নাই। করদাতা সময় মতো রিটার্ন দাখিল না করার কারণে আয়কর অধ্যাদেশ 1984 এর 124 ধারায় করদাতার উপর এককালীন জরিমানা আরোপ করা হইল। এই যে 1000, অব্যাহত ব্যর্থতার জন্য প্রতিদিন 50 টাকা করে, এটুকু। এই অংশ নিয়ে তো আমাদের আপত্তি আছে, আমরা আগেই দেখেছি 124 একের আমরা দেখেছি যে বিষয়গুলা বলা আছে। কিন্তু দেখেন ডিসিটি কত সুন্দরভাবে আগে নোটিশ করেছেন 130 ধারা অনুযায়ী। নোটিশ করে ডাক রসিদ পাঠিয়েছেন, ডাক রসিদ দিয়ে মানে ডাকে পাঠিয়েছেন, ডাক রসিদটাও নথিভুক্ত করেছেন, তারিখটাও নথিভুক্ত করেছেন, পরে অর্ডার করেছেন। 130 ধারা এখানে যেটা বলা আছে, যে বারটা দেয়া আছে ইম্পোজিং এ পেনাল্টি, এটা ডিসিটি এটা এই বারটুকু মানে 130 ধারা ডিসিটি মান্য করেছেন, মান্য করেই করেছেন, তাই নয় কি? হ্যাঁ স্যার, মানছে স্যার। আচ্ছা, তো এই দেখেন আপনার এখানে আমরা
তাহলে বুঝতে পারি যে এখানে 130 ধারায় এই বিষয়টুকু বলা আছে। 130 ধারাটা মানতে হবে। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি একটু অ্যাডভান্স হব এইখানে একটু পরে। আমি তার আগে পরের ধারাগুলো একটু চেক করে নেই। মানে 130 ধারা মান্য করতে হবে আপনাকে। তো এর আগে আমি যে বিষয়টা বললাম যে এত পেনাল্টির বিষয়টা কঠিন অনেক জিনিস। তো এক্ষেত্রে এখানে 130 ধারা আপনাকে এসে সুযোগ দিল যে না, এইসব বিষয়ে অবশ্যই হিয়ারিং দিতে হবে, হিয়ারিং এর সুযোগ দিতে হবে। দেখেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স কতটুকু ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি। আর কি করবে ঢালি ভাই এখানে? মানে আরেকটু ইয়ে হলো না, মানে করদাতার আহ, তার নিজেকে নিজের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আরো তো পাওয়া গেল এই বিষয়ে। হ্যাঁ, আমি সেটাই বলছি স্যার, মানে অনেকগুলি সুযোগ কিন্তু পাচ্ছে আগে আপনি তো সুযোগ তারপরে। ছিলই অ্যাসেসমেন্ট হ্যাঁ, পর্যায়ে, হুম, এগুলা তো সেটাই ছিলই। পরে আবার আপনি সুযোগ পেলেন যে না, জরিমানা করতে হলেও আপনাকে ডেকে বলে হিয়ারিং নিয়ে দিতে হবে। তারপরে জরিমানা করতে হবে। এত সহজ রাইট, না করা। এত সহজ না। এবং ওই আগের যে এক্সাম্পলটা আপনি দেখালেন ওখানে কিন্তু হ্যাঁ, হেয়ারিং করছে এই কথাটা কিন্তু বলা নেই কোথাও। তারা নোটিশ করছে, নোটিশের এগেনস্টে কেউ আসে নাই, জাস্ট। আসে হ্যাঁ, নাই। না, না আসা এখন কি করবে ডিসিটি? মানে এখানে তো বলা আছে যে 130-এ বলা আছে যে সুযোগ দিতে হবে হিয়ারিং এর। এখন করদাতা আসবেন কি আসবেন না, মানে has been given a reasonable opportunity of being heard, কিন্তু করদাতা আসবেন কি আসবেন না ওটা তো উনার বিষয়। না আসলে কি জরিমানা করবে না নাকি? না, ডিসিটি কে অবশ্যই তো করবে। তার জরিমানা করতেই হবে। করতে করতে হবে। সেটাই। আচ্ছা, তো এই হচ্ছে 130 ধারায় এসে দেখেন আপনাকে সেফগার্ড দিল এখানে একটা ইয়ে। এখন হিয়ারিং তো দিলেন আপনি, একজন ডিসিটি এনে আপনার হিয়ারিং মানে দিয়ে ইয়ে করলো, কিন্তু এখানে তো অনেকগুলা বিষয় আছে। ধারাগুলা তো অনেক। একটা রিটার্ন না দেওয়ার জন্য আছে 124 ধারায়, কিন্তু অন্যান্য ধারায় তো অনেক জরিমানার বিধান আছে। 1,50,000, 2,00,000 টাকা, 15% করে, মানে কন্টিনিউ, অনেকগুলা বিষয় আছে। এখন আমরা 131-এ গিয়ে দেখি, সেকশন 131 যেটা, এইখানে প্রিভিয়াস অ্যাপ্রুভাল অফ ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার। তো দেখেন এত হাই ভ্যালু জরিমানা করবে একজন ডিসিটি করে ফেলবে, তা কিন্তু হতে পারে না। এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে সেকশন 131-এ বলা আছে, দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস shall not impose any penalty under this chapter without the previous approval of the inspecting joint commissioner, মানে উনার যে ইমিডিয়েট বস আছেন, except in the case referred to section 124, মানে 124-এ তো রিটার্ন না দেওয়ার বিষয়। এটা ছাড়া বাদ বাকি যে কোনো ধারায় জরিমানা করতে হলে আগে পারমিশন নিতে হবে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের। আর একটু লোডটা কমলো না? ক্ষমতাটা আর একটু ব্যালেন্স হলো না পাওয়ারটা এখানে? রাইট, ইচ্ছা মতো করা যাবে না। হ্যাঁ, তো দেখেন আপনার এখানে যে অনেকগুলা বিষয় আছে, জরিমানার বিষয়, অনেক কঠিন কঠিন জরিমানা। এরপরে বলে দিল যে না, জরিমানা করতে হলে আপনাকে হিয়ারিং এর সুযোগ দিতে হবে, নোটিশ করতে হবে এখানে। এরপরে বলা আছে যে না, আপনি 124 ধারা বাদে এই যে এত বড় বড় জরিমানা করবেন, আপনাকে ডিসিটি কে আগে অ্যাপ্রুভাল নিতে হবে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের। কত সুন্দর আইন দেখেন। আচ্ছা, এখন আরেকটু অ্যাডভান্স হয়ে দেখি আর কি আছে এখানে। 131A তে কি বলা আছে? 131A তে বলা আছে, প্রিভিয়াস অ্যাপ্রুভাল অফ দ্য বোর্ড ফর ইম্পোজিং পেনাল্টি। এটা ছিল আইনটা, এই অংশটুকু, এটা ওমিট হয়ে গেছে।
পুরো সেকশনটা অমিট হয়নি, লেখাটুকু অমিট হয়েছে। এটার আগে ছিল, এটা অমিট করা হয়েছে কারণ এটা হলে তো আর জরিমানাই করা যাবে না, বোর্ডের যদি পারমিশন নেয়ার বিধান থাকে, তাই দেখা যায় যে অনেক কঠিন হয়ে যায়, এটুকু অংশ অমিট করা হয়েছে। তবে সেকশনটা আছে এখনো, চাইলে এখানে কোনো কোনো বিষয় অ্যাড করা যেতে পারে। আচ্ছা, এখন এই যে পেনাল্টিটা করা হবে, এটা অর্ডার অফ পেনাল্টি টু বি সেন্ট টু ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, এখানে কি বলা আছে সেকশন 132 তে, the appellate tribunal or any income tax authority not being the deputy commissioner of taxes himself making an order imposing any penalty under this ordinance shall forthwith send a copy to the order to the deputy commissioner of taxes, and thereupon all the provisions of this ordinance relating to the recovery of penalty shall apply as if such order were made by the deputy commissioner of taxes. কিছু কিছু জায়গা আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল কিংবা ইনকাম ট্যাক্সের অন্যান্য আপিল অথরিটি জরিমানা করতে পারেন, আমরা কয়েকটা জায়গায় দেখেছি। তো তারা জরিমানা করলে এটা ডিসিটির কাছে পাঠানো হবে এবং এটা আদায় ওইভাবেই হবে যেন এটা ডিসিটি করেছেন এই জরিমানাটুকু, কারণ আদায়ের ক্ষেত্রে তো ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর জরিমানার বিষয়টুকু বলা আছে, তাই 132 তে এটা বলা আছে। 133 penalty to be without prejudice to other liability. A penalty to the imposition on any person of any penalty under this chapter shall be without prejudice to any other liability which such person may incur or may have incurred under this ordinance or under any other law for the time being in force. এটা আলাদা পেনাল্টিটা, এই বিষয়টাই এখানে বলা আছে। রিভিশন অফ পেনাল্টি বেসড অন দ্য রিভাইজড অ্যামাউন্ট অফ ইনকাম, এখন ইনকামটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিছু কিছু পেনাল্টি সেকশন 128 এ বলা আছে কিংবা অন্যান্য জায়গায় যে এটা রিভাইজ করা লাগতে পারে কারণ এটা ইনকামের সাথে রিলেটেড। তো এখানে 133 তে এই বিষয়টুকু বলা আছে, where a penalty imposed under this chapter is directly related to the amount of income assessed under the provision of this ordinance and the amount of income is revised subsequently by an order made under this ordinance, the Deputy Commissioner of Taxes shall pass an order revising the order of penalty at the time of revising the income. Income revise এর সাথে পেনাল্টিটাও চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। No order of enhancement of penalty shall be made unless the parties affected thereby have been given a reasonable opportunity of being heard. এখন যদি আপনি ইনকাম পেনাল্টি বাড়াইতে চান তাহলে আবার হিয়ারিং এর সুযোগ দিতে হবে। where in the case mentioned in subsection 1 subsection 1 এ যা বলা আছে, an order of the revision of penalty is not issued despite the fact that the relevant assessment award has been revised. The parties affected can make an application to the Deputy Commissioner of Taxes requesting the revision of the amount of penalty, and if no order has been made by within 180 days from the receipt of such application, the amount of penalty shall be deemed to have been revised according to the revised amount of income, and all the provisions of this ordinance shall have effect accordingly. যদি না করা হয়, আপনি অ্যাপ্লিকেশন দেবেন, এটা 180 দিনের মধ্যে যদি এটা আমলে না আনা হয় তাহলে এটা অটোমেটিক্যালি কার্যকর হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। তাহলে এখানেও আপনাকে এসে রিলিফ দেয়া হলো। তো এই হচ্ছে সেকশন
123 থেকে 133A imposition of penalty কোনো কোয়েশন আছে কিনা এইটুকু আলোচনায় কিংবা কোনো কমেন্ট আছে কিনা কারো আজকে আমরা পড়লাম ইম্পোজিশন অফ পেনাল্টি পুরো চ্যাপ্টারটাই এখানে আমরা দেখলাম যে সেকশন 130 তে বলা আছে হিয়ারিং ছাড়া কোনো পেনাল্টি হিয়ারিং এর সুযোগ না দিয়ে কোনো পেনাল্টি করা যাবে না আর 131 এতে 1 এ বলা আছে যে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার পারমিশন ছাড়া কোনো পেনাল্টি করা যাবে না এক্সেপ্ট 124 এর ব্যতীত এটাতে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার পারমিশন ছাড়াও করা যাবে বাকিগুলোর ক্ষেত্রে লাগবে আর 133 এতে বলা আছে যদি আপনার ইনকাম রিএসএস হয়ে কমে যায় তাহলে সেক্ষেত্রে পেনাল্টি কমবে যদি ডিসিটি না কমান আপনি একটা চিঠি দেবেন দিলে যদি এটা ডিসিটি এর 180 দিনের মধ্যে না দেন তাহলে আপনার ওই চিঠিটাই কার্যকর হয়ে যাবে পেনাল্টি অটোমেটিক্যালি কমে যাবে ক্লিয়ার কিনা এটুকু আলোচনা জাকির ভাই জি স্যার জি স্যার ক্লিয়ার স্যার মঞ্জুরুল কাদের ভাই ক্লিয়ার কিনা ক্লিয়ার স্যার একটু মানে পেনাল্টি সম্পর্কে ধারণা হয়েছে আজকে সবার ওয়ালিদ ভাই মোটামুটি যে এখানে কি কি কারণে পেনাল্টি হতে পারে আবার কি কি বাধ্যবাধকতা আছে পেনাল্টি দেওয়ার ক্ষেত্রে ডিসিটির এবং এটা পারমিশনের বিষয় এ বিষয়ে জি ওয়ালিদ ভাই জি এটা ভালো মতো বুঝেছি যে 120 100 124 থেকে 129 এ পর্যন্ত রাইট এরপরে তো মানে ফেক অডিট রিপোর্ট আর এর বিষয়গুলো আছে কয়েকটা বিষয় জি তো আচ্ছা এখন আমরা তাহলে একটু ফেরত যাই আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম যেটা 124 এর বিষয়টা বোঝার সময় যে এক্সাম্পলটা এখানে আমরা দেখি আরো কিছু খুঁজে পাওয়া যায় কিনা এটা তো আমরা দেখলাম যে একটা প্রবলেম আছেই এই জায়গাতে ওই যে যেহেতু ওনার আগের অ্যাসেসমেন্ট আছে ওইটার 50% এর বেশি করা যাবে না কিংবা আগে অ্যাসেসমেন্ট না থাকলে 5,000 টাকা উপরে করা যাবে না কিন্তু ডিসিটি করেছেন 75,000 টাকা আবার ডিসিটি বলেছেন উনি 130 ধারায় নোটিশ করেছেন ডাক রসিদ আছে তো এটাও তো উনি কমপ্লায়েন্স মেনটেন করেছেন তো আপনার আপিলে একটা গ্রাউন্ড থাকে এটা যে আপনি এটা ইয়ে হয়নি সঠিকভাবে করা হয়নি এখানে কিন্তু আরেকটা গ্রাউন্ড আছে আপিলে একটু খেয়াল করে দেখেন এটা জোরালো গ্রাউন্ড আছে ডিসিটি এই অর্ডারটা করেছেন 2 জানুয়ারি 2019-এ খেয়াল করে দেখেন তারিখটা 2 জানুয়ারি 2019-এ স্বাক্ষর করেছেন আর উনি 130 ধারায় নোটিশ করেছেন 6 জানুয়ারি 2019-এ আবার নোটিশের নাম্বারটাও দিয়েছেন এখানে এটা কি সম্ভব না স্যার এইটা তো এটা অনেক বড় একটা ভুল করে ফেলছে এটা ভুল নাকি জালিয়াতি জালিয়াতির মতোই মনে হচ্ছে কারণ আমি মানে 2 জানুয়ারি 2019-এ জরিমানার একটা অর্ডার করলাম অর্ডার করার পরে দেখা গেল যে এখানে আমি লিখে দিলাম যে আমি 130 ধারা কমপ্লাই করেছি ডাক রসিদ নাম্বার এত আর তারিখ এত বলে আসলে নোটিশই করা হয়নি তার মানে এখানে তার মানে 130 ধারা কমপ্লাই করা হয়নি 130 ধারা কমপ্লাই করা না হলে তো অর্ডারই ক্যান্সেল এটা তো ক্লিয়ারলি বলা আছে যে অর্ডার করতেই পারবেন না ডিসিটি 130-এ ক্লিয়ারলি বলা আছে যে বার বলা আছে ওয়ার্ডটা কিন্তু বার টু ইম্পোজিশন অফ পেনাল্টি উইদাউট হিয়ারিং বার করে দিয়েছে আপনাকে হ্যাঁ নো অর্ডার
imposing a penalty under this chapter shall be made on any person unless such person has been heard or has been given a reasonable opportunity of being heard. And আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনাকে 130 ধারায় নোটিশ করা হয়নি, প্রেক্ষিতে যদি ডিসিটি যদি প্রমাণ করতে ব্যর্থ হন যে উনি 130-এ নোটিশ করেছেন, উনাকেও তো দেখাতে হবে উনি কিভাবে নোটিশ করেছেন। তাহলে এই উনি হয়তো বলতে স্যার হচ্ছে জরিমানার ডেটের আদেশ উনি টিকবে না। তাহলে এই জরিমানার আদেশ টিকবে? তাহলে এই উনি জরিমানার হয়তো আদেশ, বলতে পারে যে মান্থটা আগে লিখছে, হ্যাঁ কি লিখছেন বলেন? ওই যে ফেব্রুয়ারি মান্থ যদি স্যার আগে লিখে আর কি, দেখেন ফরম্যাটটা মান্থের ডেট দেখেন ফরম্যাটটা স্যার, হলেও তো হবে না, ও হলে তো আরো ফেব্রুয়ারি পরে হবে, 1/6 যাবে। 1/19 উনি তো ইয়ে করছে স্যার। ও আচ্ছা, না ফেব্রুয়ারিতে যদি ধরে আর কি স্যার, ফেব্রুয়ারিতে মান্থ আগের যদি দেয় ডেট না, ফরম্যাটে স্যার। এইটা হলেও এই সময়ের মধ্যে হবে না। উনি নোটিশ দিয়ে কতদিন সময় দিয়েছেন? হিয়ারিং এর তো একটা মানে টাইম দিতে হবে আমাকে, কতদিন? আমাকে আজকে নোটিশ করলেন, কালকে হিয়ারিং, পরশুদিন আপনি অর্ডার করে ফেলেন, এরকমও তো হবে না। হ্যাঁ, উনার ব্যাখ্যা থাকতে পারে, ডকুমেন্টেশনই এটা বলবে যে উনার ব্যাখ্যা, উনি অর্ডারে কি কি তারিখ লিখেছেন, আরো তো ডকুমেন্ট আছে এটার সাথে, এটার সাথে তো আপনার অর্ডার শিটও আছে, তাই না? এটা তো আদেশ, কিন্তু অর্ডার শিটও তো আছে, অর্ডার শিটে ইয়ে করবেন। এটা এখনো এটা মানে একটা ফেজে বিচারাধীন আছে। এই বিষয়টা শেষ হলে হয়তো আমি পুরো আউটকামটা জানাতে পারবো আপনাদেরকে। তো আমি এটা ইউজ করলাম আপনাদেরকে 130 ধারা বোঝানোর জন্য, 124 ধারা বোঝানোর জন্য। এই 130 ধারার কমপ্লায়েন্স যে ফুলফিল করতে হয় এটা উনি খুব ভালোভাবে জানেন, তাই এটা উনি ফুলফিল করার চেষ্টা করেছেন যেভাবেই হোক। তো এই জিনিসটা আমি বললাম আপনাদেরকে। আবার 124 ধারা অনুযায়ী যেভাবে করতে হয় এটাতে উনি ব্যর্থ হয়েছেন, এটাও আমি বুঝালাম। এই দুটা বুঝানোর জন্য এটা আসলে আমি রেফারেন্স ইউজ করেছি, আর কিছু না। এখানে স্যার ভুল হতেই পারে, যে কোনো ব্যক্তিরই ভুল হতে পারে, কেউই ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, স্যার ডেটটা ধরে নিলাম যে 1 মাসের যে ব্যবধান এটা ঠিক রাখছে, কিন্তু এটা কি আমাকে ওই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, ব্যাপারটা কি এমন? বা আমি যে উনি আমি নিশ্চিত যে করতে নোটিশটা হবে। পাইলাম, হ্যাঁ আমি যে নোটিশটা পাইলাম এটা নিশ্চয়তাটা কিভাবে? নিশ্চয়তা হয়তো আইদার আপনার কোনো রিসিভ কপি আছে, আপনি আপনি রিসিভ করেছেন, সিগনেচার আছে আপনার, ওর আপনাকে কোনো ভ্যালিড অথরিটির মাধ্যমে, আমাদের দেশে যেটা সরকারি রেজিস্টার্ড ডাক যুগে হয় এটা। এমনও তো হতে পারে যে আমি রিসিভ করলাম না, রিসিভ করলেন না, তাহলে তো নোটিশ জারি হলো না। ভ্যাটের আইনে আবার বলা আছে আপনি যদি কিছু না পান তাহলে ঝুলায় রাখলেও হবে, ঢালি ভাই বলতে পারবেন। ভ্যাটের নোটিশের বিষয়টা আমরা আলোচনা করেছিলাম না, যে ভ্যাট অফিসে ঝুলায় রেখে দিলেও নোটিশ জারি হয়ে গেছে, করা হবে। কিন্তু ইনকাম ট্যাক্সে তো এটা বলা নাই। না সেই বুঝতে পেরেছেন আপনি জাকির ভাই? গিয়ে দেখতে হবে যে আপনার আছে কিনা। জি স্যার। ভ্যাটে তো এটা বলা, ভ্যাট আইনটা তো মানে আমি কখনো আলোচনায় বলি না যে মানে এখানে বিজনেস ফ্রেন্ডলি কিংবা করদাতা ফ্রেন্ডলি, কিন্তু আমি সবসময় ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা সবসময় বলি করদাতা ফ্রেন্ডলি, আমার কাছে মনে হয় আর কি। তাই হ্যাঁ, তো এটা তো খুব স্বাভাবিক, আপনি কোনো নোটিশ করলে ডাকে পাঠাবেন, সরকারি কাগজ ডাকে পাঠাবেন না, ডাকে পাঠালে তো ডাক রসিদ থাকবেই, রেজিস্টার ডাকে পাঠাবেন আপনি। আর যদি আপনি সরাসরি দিয়ে আসেন, আপনি রিসিভ কপি আনবেন, প্রাপ্তি স্বীকার থাকে না, সব নোটিশের নিচেই তো প্রাপ্তি স্বীকার থাকে, রিসিভ আনবেন, তো এটা নথিভুক্ত থাকবে। ক্লিয়ার কিনা? আমি যদি আরেকটু দেখাই আপনাকে তাহলে বুঝেন। আমরা অর্ডার শিট যেটা থাকে ইনকাম ট্যাক্স অথরিটির, এটা হচ্ছে একটা অর্ডার শিট, আদেশপত্র। খেয়াল করে দেখেন, আমি একটু জুম করছি, দেখা যাচ্ছে আদেশপত্র আইটি 39। এখানে আপনি যখন নোটিশ করবেন
এখানে তো লিখবেন এই সংক্ষিপ্ত আদেশ যে নোটিশ করা হলো 130 ধারায় করদাতাকে, ডিসিটি তো একটা লিখবেন। আর ডান দিকের কলামে লিখবেন কিভাবে কিভাবে ও কোন তারিখে সম্পাদন করা হইলো। তো কিভাবে তো আপনি লিখতে হবে এবার কিভাবে করেছেন এবং কত তারিখে এটা সম্পাদন করেছেন, এটা তো অর্ডার শিটে লিখতে হবে আপনাকে, তাই না? ক্লিয়ার কিনা জাকির ভাই? জি তবে স্যার, ক্লিয়ার। 124 এর বিষয়টা আমি বুঝালাম প্রথমে এটা থেকে, আর মেইনলি আমি 130 এর বিষয়টা বুঝালাম প্রথমে। আর এটা হচ্ছে মানে এডিশনাল ফ্যাক্ট, এটা আসলে আপনি তো আর সব কেসে পাবেন না, এটা একটা জাস্ট এডিশনাল ফ্যাক্ট। যেহেতু এটা আমি দেখালাম, এটা আমাদের আগের সেশনের কোয়েশ্চন ছিল, লাস্ট মানে লাস্ট এক্সামে এটা একটা কোয়েশ্চন ছিল, এই জরিমানার আদেশের সম্পর্কে বলতে বলা হয়েছে। তাই এই পুরো বিষয়টাই বুঝালাম আর কি, এটা গত সেশনে পরীক্ষায় একটা প্রশ্ন ছিল। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা আজকের। কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন। আমার মনে হয় এই আলোচনা এবং লাস্ট সেশনের যে আলোচনাটুকু আছে ইম্পোজিশন অফ পেনাল্টির উপরে, এই দুটা আলোচনায় যদি আপনারা রেফারেন্স হিসাবে নেন এবং এই চ্যাপ্টারটা যদি একটু ফলো করেন, তাহলে পেনাল্টির বিষয়ে ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা এক্সাম্পল যেটা আপনাদেরকে দেখালাম, এটাও একটা রেফারেন্স হিসাবে আপনারা নিতে পারেন। এই এক্সাম্পলটাও, এটা থেকে অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, আরো কিছু এক্সাম্পল আমরা দেখতে পারবো, কিংবা প্র্যাকটিক্যালি আপনারা কাজের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাবেন। এবং অধিকাংশ ক্ষেত্রেই এখানে আপনার হয়তো বা আইনের ব্যত্যয় পেতে পারেন। হ্যাঁ, এটা স্বাভাবিক, পাওয়া যেতে পারে, কারণ এটা ব্যক্তি বিশেষের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে কতটুকু কি হবে। তো আমরা আমাদের কোর্সে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা জানি যে পেনাল্টির বিষয়টুকু আমাদের কোর্সের একটা অংশ ছিল। আমরা যদি খেয়াল করি আমাদের সিলেবাস এই জায়গায় আমরা পেনাল্টি অংশটুকু ছিল। তো এই অংশটুকু আজকে আমাদের লেকচারে আমরা কভার করলাম মূলত। তো আমরা প্রায় আমাদের কোর্সের শেষের দিকে আছি। আমরা পরের ক্লাসে আলোচনা করব আপিল প্রসেস নিয়ে। আমরা এর আগে অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করেছি। সেকশন 93 এর আলোচনায় আমরা দেখেছি যে ফাইল রিওপেন করার বিষয়, যেটা কর ফাঁকির বিষয় যেটা আছে, এই বিষয়গুলা। আর আমরা এখন অ্যাসেসমেন্ট হওয়ার পরে, জরিমানা হওয়ার পরে, আমরা চ্যাপ্টার 19-এ যে বিষয়টা পাবো অ্যাপিল এন্ড রেফারেন্স, আপিল এবং রেফারেন্সের বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে ইনশাল্লাহ। তো আজকে আমরা যদি আবার একটু আমাদের সিলেবাসটা দেখে নেই, টপিকগুলা যে ইউনিটগুলা আমরা ছিল, আমরা ইউনিট 5 এ ট্যাক্স অ্যাসেসমেন্ট এন্ড পেনাল্টি, আমরা এই বিষয়টুকু আলোচনা করেছি বিস্তারিত ভাবেই। এই কিছুদিনের আলোচনায় ট্যাক্স অ্যাসেসমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, আমরা পেনাল্টি সম্পর্কে আলোচনা করেছি। আমরা পার্সোনাল ট্যাক্সেশন, বিজনেস ট্যাক্সেশন, ট্যাক্স ডিডাকশন এট সোর্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলা নিয়ে আলোচনা করেছি এর আগে। চার্জেস অফ ইনকাম, এক্সাম্পশন, অ্যালাউন্সেস সম্পর্কে আলোচনা করেছি। আমরা এখন আলোচনার বাকি আছে আমাদের ইউনিট 7, যেটা ইনকাম ট্যাক্স আপিল, রেফারেন্স এন্ড এডিআর। আমরা ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। প্রত্যেক জায়গাতেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আর কিছু থিওরিটিক্যাল বিষয় আছে যেগুলো আপনাদের সেলফ স্টাডির অংশে থাকবে। আর ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন এবং ট্রান্সফার প্রাইসিং, আজকে আমরা একটা বিষয় আর্মস লেন্থ প্রাইসের একটা রেফারেন্স দেখেছি ট্রান্সফার প্রাইসিং এর অংশে, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশনের অংশে, যেটা আমরা একটু বিস্তারিত আমাদের একটা লেকচার আছে এই বিষয়ে, এটাতে আমরা দেখে নেব ইনশাল্লাহ। এবং আমাদের কোর্সটাও এইভাবে
কমপ্লিট হবে। তো কোনো কোয়েশন আছে কিনা আজকের আলোচনায় কিংবা বিগত ক্লাসের আলোচনায় কিংবা ওভারঅল কোর্সে? কারো কোনো কোয়েশন? স্যার আপাতত কোনো কোশ্চেন নাই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ জাবের ভাই। কারো কোনো কোয়েশন নাই থাকলে আমরা নেক্সট ক্লাসের শুরুতে নেব ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।